নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে শনিবার 13ই জানুয়ারি 2024। আজকে বাকচক্রের নতুন পথ চলা সাপ্তাহিক ধারাবাহিক বক্তৃতামালার আজকে 140তম 148th উইকলি এপিসোড আপনাদের কাছে প্রস্তুত করতে চলেছি। আজকে বক্তা এবং বিষয় আমাদের অপরিবর্তিত। বক্তা শ্রী তরুণ গোস্বামী, যিনি আমার পাশেই বসে আছেন, এবং বিষয় স্বামী বিবেকানন্দ, যার এই মহাসমুদ্রে আমরা নানা আকর বা নানা রকমের নানা রকম খনিজ পদার্থ বের করার চেষ্টা করছি। গত সপ্তাহে যেরকম বলেছিলাম যে আমাদের এবার নতুন দিক, যে স্বামীজির পত্রাবলী, যে বিষয়ে আলোচনা অলরেডি তরুণবাবু গত সপ্তাহে থেকে শুরু করেছেন। নতুন করে বলার কিছু নেই। আশা করি আপনারা নিশ্চয়ই অনেকভাবে অনেক কিছু আমাদের অজানা তথ্য আমরাও জেনেছি, আপনারাও জেনেছেন। এবং সেই পত্রাবলীর কন্টিনিউয়েশন এখন চলতে থাকবে যতদিন না আমরা তার নিজেরা বুঝতে পারি যে এবার বোধহয় হচ্ছে। কারণ প্রত্যেক জিনিসেই তো সীমিত, আমরা অনেক কিছু এখনও জানতে পারিনি, যেগুলো জানার চেষ্টা এখনও চলছে। সুতরাং আজকেও সেই স্বামীজির পত্রাবলী নিয়ে আমরা আলোচনা শুরু করব। আর এখানে আমার ভূমিকা বিশেষ নেই, সেই জন্য আমি ভূমিকা দীর্ঘায়িত করছি না। আমাদের পরিচিত প্রার্থনা সঙ্গীত, আমাদের এই বাকচক্রের পরিচালক মণ্ডলীর সিনিয়র মোস্ট সদস্য শ্রী রমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের গাওয়া এবং আমাদের পরিচিত, যেটা আমরা এখন ধরে নিয়েছি যে আমাদের ওইটাই প্রার্থনা সঙ্গীত, সেই গানটি শুনে আমাদের অনুষ্ঠান শুরু করব। আপনাদের আবার আরেকবার এই অনুষ্ঠানে সকলকে সাদর আমন্ত্রণ এবং অভ্যর্থনা জানিয়ে আমাদের অনুষ্ঠান শুরু করছি। নমস্কার। তোমারে করিয়াছি জীবনের রূপতারা, এ সমুদ্রে আরো কবু হব না গো পথহারা। তোমারে করিয়াছি জীবনের রূপতারা। যেথায় আমি যাই না গো তুমি প্রকাশিত থাকো, যেথায় আমি যাই না গো তুমি প্রকাশিত থাকো। অকুল নয়ন জলে ঢালো গো কিরণ ধারা। তোমারে করিয়াছি জীবনের রূপতারা। তব মুখ সদা মনে জাগিতেছে সঙ্গপানে, তিলেকো অন্তর হলে নাহিরি কুল কিনারা। তব মুখ সদা মনে জাগিতেছে সঙ্গপানে, তিলেকো অন্তর হলে নাহেরি কুল কিনারা। কখনো বিপথে যদি ভ্রমিতে চায় হৃদি, কখনো বিপথে যদি ভ্রমিতে চায় হৃদি, অমনীয় মুখ হেরি শরমে যে হয় সারা। তোমারে করিয়াছি জীবনের রূপতারা, এ সমুদ্রে আরো কবু হব না গো পথহারা। তোমারে করিয়াছি
জীবনেরও ধ্রুব তারা। নমস্কার, স্বামীজির পত্রাবলী শুরু করছি। আজকে আমরা যে চিঠিটি পাঠ করব ৩রা মার্চ 1890 প্রমোদা দাস মিত্রকে লেখা চিঠি। স্বামীজি তখন 27 বছর বয়স, পরিব্রাজক বিবেকানন্দ, ঘুরে বেড়াচ্ছেন বিভিন্ন দেশে, বিভিন্ন জায়গায় যাচ্ছেন। আমরা যখন বলি স্বামীজি গোটা ভারতবর্ষ ঘুরেছিলেন, সেটা একেবারেই সত্যি কথা নয়, আমরা আবেগে বলি। স্বামীজি বাংলাদেশটাই ঘোরেননি, পূর্ববঙ্গে গিয়েছিলেন প্রথমবার, দ্বিতীয়বার বিলেত থেকে আসার পর। স্বামীজি এখানেরও সব জেলায় যাননি, স্বামীজি উড়িষ্যায় যাননি। স্বামীজি ঘুরেছিলেন মধ্য ভারত, উত্তর ভারত, রাজস্থান, পশ্চিম ভারত, চষে খেয়েছিলেন, দক্ষিণ ভারত চষে খেয়েছিলেন। এইটা ঘুরে স্বামীজি ভারতবর্ষকে বুঝেছিলেন। এই চিঠির মধ্যে একটি অসম্ভব স্বামীজির যন্ত্রণার কথা আছে। স্বামীজির লামবাগও ছিল, এবং আপনার মনে রাখতে হবে ঠাকুর চলে যাওয়ার পরে ওই যে নিদারুণ দারিদ্র্যে পড়েছিলেন না, মাটিতে শুতেন বরানগর মঠে, তার সেই দারিদ্র্যের বর্ণনা আছে মহেন্দ্রনাথের লেখায়, যারা ঘর চাপা দিয়ে সাধনা হচ্ছে সেইখানের কথা স্বামীজি লিখছেন। কোমরের বেদনা কিছুতেই ছাড়িতে চায় না, বড় যন্ত্রণা হইতেছে। পৌহারি বাবা, এই চিঠিটা কেন গুরুত্বপূর্ণ? পৌহারি বাবার কাছে স্বামীজি গিয়েছিলেন গাজীপুরে এই আশায় যে পৌহারি বাবা তাকে এমন কিছু যোগ শেখাবেন যাতে তিনি রোগমুক্ত হন। তার বারবার ম্যালেরিয়া হয়েছে, তার লামবাগও হয়েছে, তার জ্বর হয়েছে, বহুবার এই চিঠিগুলোয় আছে। স্বামীজি বলেছিলেন যে সব বিষয়ে আমি চরমপন্থী, এই স্বাস্থ্যের বিষয়েও তাই। হয় আমি লৌহদ্র বিষণ্যায় অসীম বলশালী, নতুবা একেবারে ভগ্নদেহ মৃত্যুর সৈকতশায়ী। আলমোড়ায় যখন তিনি ঘোড়া চড়ছেন, খুব ভালো স্বাস্থ্য, খুব চমৎকার আছেন, তখন তিনি বলছেন যে সব বিষয়ে আমি চরমপন্থী, স্বাস্থ্যের বিষয়ে তাই। এই বারবার স্বামীজির শারীরিক কষ্টের কথা এসেছে। এই যন্ত্রণা, এই কষ্ট নিয়েই তার ভারত ভ্রমণ করা। এবং পৌহারি বাবার কাছে তিনি গিয়েছিলেন যে যাতে তাঁর রোগমুক্ত তিনি হন এবং নিরোগ দেহে তিনি ভারতবর্ষে ঘুরে বেড়াতে পারেন। তখনও কিন্তু 1890 সাল, তো তখনও কিন্তু কোনো ধারণাই নেই যে শিকাগোয় যাচ্ছেন, কোনো ধারণাই নেই। তখন ভারতবর্ষ দেখছেন। এবং কেন বিবেকানন্দ সাধারণ মানুষের থেকে তফাৎ, এই একটি লাইনে আপনাদের বলে দিই। স্বামী সেখানে বলছেন যে আমি ব্রিটিশ রাজ্যে কষ্ট ফকিরের, গৃহস্থের কোনো কষ্ট নাই, ইহা আমার এক্সপিরিয়েন্স। কোনো ভারতীয় এই ডিভাইড অ্যান্ড রুল সাহেবরা যারা প্রথম থেকে করেছে এ সম্বন্ধে লিখতে পারেন, 2 লাইনে লিখলেন। সাহেবদের থিওরি হচ্ছে ডিভাইড অ্যান্ড রুল, যে কারণে ইংল্যান্ডে দেখবেন শেক্সপিয়ার ব্যতীত কারোর মূর্তি নেই, নেলসনের মূর্তি আছে, মূর্তি আছে যোদ্ধাদের। ব্রিটিশ মিউজিয়ামের সামনে রবার্ট ক্লাইভের মূর্তি আছে। এই ডিভাইড অ্যান্ড রুল সাহেবরা বিশ্বাস করেছে। এই যে সালিমুল্লার কথা, দুটো সম্প্রদায়কে ভাঙো, সেটা কার্জন গ্রহণ করেছিলেন। ওরা চিরকাল বিশ্বাস করে রিচ অ্যান্ড পুয়ার। এই যে রিচ অ্যান্ড পুয়ারের ডিফারেন্স, এটা সাহেবরা বারবার করে গেছে। এবং ভারতবর্ষে সুযোগ সুবিধে দিয়ে একটি শ্রেণীকে তারা শিক্ষিত করেছিল। তারা কলকাতায় প্রেসিডেন্সি কলেজ বানিয়েছিল, কারণ কলকাতাটা ছিল রাজধানী। এই শিক্ষা জেলায় ছড়িয়ে দেয়নি। এবং যারা এখানে শিক্ষিত হয়েছিলেন তারা কিছু সুযোগ সুবিধে পেলেন, আর সাধারণ মানুষ সীমাহীন যন্ত্রণার মধ্যে পড়ে গেল। শ্রীরামকৃষ্ণ এই সাধারণ মানুষের জন্য এসেছিলেন এবং স্বামীজিকে সেইভাবে অনুপ্রাণিত করেছিলেন যে তিনি সাধারণ মানুষের জন্য কিছু করেন। সাধারণ মানুষ ছিলেন শ্রীরামকৃষ্ণের কাছে ভগবান, সচল ভগবান। স্বামীজি তাই বলছেন যে ব্রিটিশ রাজ্যে কষ্ট ফকিরের, গৃহস্থের কোনো কষ্ট নেই। এবং পৌহারি বাবার কাছে গেলেন, তার কাছে দীক্ষা নেওয়া সব ঠিক হয়ে গেল। দীক্ষার আগের দিন রাতে সামনে শ্রীরামকৃষ্ণ এসে হাজির। স্বামী দেখলেন তিনি দাঁড়িয়ে রয়েছেন,
তার মুখটি করুণামাখা এবং চোখ ছলছল করছে। এবং পরের দিন তিনি আর পৌহারি বাবার কাছে গেলেন না। পৌহারি বাবা রোজ যদিও স্বামীজির খবর নিতেন, তবুও স্বামীজির চিঠি থেকে জানা যায় যে তিনি স্বামীজির কাছেই তখন কিছু জানতে চাইছেন, কারণ বুঝতে পেরেছিলেন এই মেটেরিয়ালটা আলাদা, সেটি আর 5 জনের মতো নয়। স্বামীজি লিখছেন, পৌহারিজির সঙ্গে আর দেখা করিতে কয়েকদিন যাইতে পারি নাই, কিন্তু তাহার বড় দয়া প্রত্যহ লোক পাঠাইয়া খবর নেন। কিন্তু এখন দেখিতেছি উল্টা সামজালি রাম, কোথায় আমি তাহার দ্বারে ভিখারি, তিনি আমার কাছে শিখিতে চাহেন। বোধ হয় এখনও পূর্ণ হয়েন নাই। কর্ম এবং ব্রত এবং আচার অত্যন্ত এবং বড় গুপ্তভাব। সমুদ্র পূর্ণ হইলে কখনোই বেলাবদ্ধ থাকিতে পারে না নিশ্চিন্ত। অতএব অনর্থক ইহাকে উত্তেজিত করা ঠিক নহে স্থির করিয়াছি, এবং বিদায় লইয়া শীঘ্রই প্রস্থান করিব। সাধু ভাষায় লেখা। তরুণ স্বামীজিরা আমাকে বলেন যে চলিত ভাষায় লেখা উচিত ছিল। চলিত ভাষায় লেখা হলে দেখতেন যে আরও বেশি মানুষ আকৃষ্ট হতেন, এবং সেটি প্রয়োজন বলে আমার মনে হয়। যুগোপযোগী চলিত ভাষায় চিঠিগুলোকে অনুবাদ করা, স্বামীজির ভাবটাকে অবিকৃত রেখে। আমার অত্যন্ত দুর্ভাগ্য যে আমাদের সুনীল গঙ্গোপাধ্যায়, বিখ্যাত সাহিত্যিক, কথা সাহিত্যিক, তিনি স্বামীজির জীবনী লিখতে শুরু করেছিলেন। মাত্র 2টি চ্যাপ্টার লেখার পর তাঁর শরীর চলে যায়। যদি তিনি বেঁচে থাকতেন, আমি বিশ্বাস করি বহু মানুষ যেমন এই সময় পড়ে পুরনো কলকাতাকে জেনেছেন, সেই সময় পড়ে ঠিক সেইভাবে স্বামীজিকে বহু মানুষ জানতে চাইতেন সুনীলদার লেখা পড়ে, তার ভাষার গুণে। স্বামীজিও যদি কথ্য ভাষায় চিঠিগুলো করা যায়, তার আরও বহু মানুষ আকৃষ্ট হবেন। দেখুন, পৌহারি বাবা 4 লাইনে ছেড়ে ফেলেছেন যে তিনি এখন স্বামীজির কাছে ভিখারি, যে তিনি কি করবেন এখন জানতে চাইছেন একটা 27 বছরের ছেলের কাছে। আমাদের দেশে 27 বছরে অধিকাংশ ছেলে চাকরি পায় না, আর এই 27 বছর ছেলের কাছে একজন সাধক বুঝে গেছেন একে কয়েকদিন এর সঙ্গে সান্নিধ্য লাভ করে যে এর কাছে অনেক কিছু পাওয়া যেতে পারে, তাই তিনি যাচ্ছেন। এবং এই চিঠিটা স্বামীজি শেষ করেছেন যে আমি চললাম দাস নরেন্দ্র, কিন্তু এর পরে তিনি কেন আর কোনো দিন কারুর কাছে যাবেন না, তার দীক্ষা নেবেন না, তার গুরুই শেষ কথা, সেইটি ব্যাখ্যা করেছেন। এই জন্য এই চিঠিটা দিয়ে শুরু করছি, কারণ শ্রীরামকৃষ্ণের যে আশীর্বাদ স্বামীজির ওপর পড়েছিল, আমরা বিশ্বাস করি সেই আশীর্বাদ আমাদের ওপরেও পড়েছে। না হলে 139টা অনুষ্ঠান করা যেত না। এর মধ্যে অনেক কিছু ঘটেছে। সুজিতদা 2বার বিদেশে গেছেন, ছেলের কাছে গেছেন, মেয়ের কাছে গেছেন, এই সম্প্রতি ফিরেছেন বিদেশে, কিন্তু এমনভাবে অ্যারেঞ্জ করা হয়েছে যেন বাকচক্রের সাপ্তাহিক রামকৃষ্ণ বিবেকানন্দ পর্যালোচনা বন্ধ না হয়। এবং এটি স্বামীজির আশীর্বাদ, ঠাকুরের আশীর্বাদ ছাড়া হতো না বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আশীর্বাদ মানে তারা যে সামনে আশীর্বাদ করছেন তা নয়, মনটাকে এমনভাবে রাঙিয়ে দিয়েছেন তারা যে বিবেকানন্দ ছাড়া আমাদের শনিবার বাঁচার কোনো উপায় নেই। ঝড় জল তুফান, বন্যা মহামারী মন্বন্তর, শনিবার মানেই বিবেকানন্দ ঘরে ঘরে, শনিবার মানেই বিবেকানন্দ চর্চা। এই যে সাপ্তাহিক চর্চা চলছেই, তো স্বামীজি লিখছেন প্রমোদ দাস মিত্রকে, আর কোনো মিয়ার কাছে যাইব না, আপনাতে আপনি থেকো মন, যেও না কো কারো ঘরে, যা চাবিতা বসেই পাবি খোঁজদি অন্তপুরে, পরম ধন ওই পরশমণি, যা চাবিতা দিতে পারে, এমন কত মণি ছড়িয়ে আছে ওই চিন্তামণির নাচ দুয়ারে। বিখ্যাত গান রামপ্রসাদের, সেখানে স্বামীজি কোট করে ঠাকুরের কথা বলছেন। স্বামী তো ঠাকুরের কথা খুব কম বলেছেন। যখন বলা হয়েছিল স্বামীজি আপনার জীবনী লেখন না ঠাকুরের, তখন স্বামীজি বলেছেন কি শিব গড়তে বাঁদর গড়ব নাকি, সম্ভব নয় জীবনী লেখা। আবার শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তীকে বলছেন যে ইলেকট্রিক শকের মতো তার গায়ে এসে লাগলো যখন ঠাকুর তাকে ছুঁয়ে দিলেন কাশীপুরে। শেষ আশীর্বাদ শিষ্যে করেছেন, যদি আমার আশীর্বাদ তোমার কোনো উপকার হয় বলছি, শ্রীরামকৃষ্ণ তোমায় কৃপা করুন, এর থেকে বড় আশীর্বাদ আমি জানি না। নিবেদিতাকেও লিখছেন যে যদি তিনি আমাকে যেভাবে পথ দেখিয়েছেন সেইভাবে, বা তার
শতগুণ পরিষ্কারভাবে তোমাকে পথ দেখান এই প্রার্থনা করি। এটাও জীবনে শেষ দিকে এসে নিবেদিতাকে লেখা চিঠি, সেটা আমরা আলোচনা করব কোনো না কোনো সময়। কিন্তু এই পওহারি বাবার 27 বছর বয়সে, ছেলেটি আর 12 বছর বেঁচেছিলেন, তিনি ঠিক করলেন রামকৃষ্ণ ছাড়া আর কোথাও যাচ্ছি না। কেন যাচ্ছি না তার এক্সপ্লেন এখানে করেছেন। এখন সিদ্ধান্ত এই যে রামকৃষ্ণের জুড়ি আর নাই, সে অপূর্ব সিদ্ধি আর সে অপূর্ব অহেতুক দয়া, সে ইন্টেন্স সিম্প্যাথি বদ্ধ জীবনের জন্য এ জগতে আর নাই। হয় তিনি অবতার যেমন তিনি নিজে বলিতেন, অথবা বেদান্ত দর্শনে যাকে নিত্যশুদ্ধ মহাপুরুষ লোকাহিতায় মুক্তপি শরীর গ্রহণকারী বলা হইয়াছে, নিশ্চিত নিশ্চিত যে তিনি সেই রকম। এই যে শ্রীরামকৃষ্ণের কথা তিনি বলছেন, বদ্ধ জীবের প্রতি এত ইন্টেন্স সিম্প্যাথি আর কারুর মধ্যে দেখিনি। আবার বলছেন, তাহার জীবদ্দশায় তিনি কখনো আমার প্রার্থনা গড়মঞ্জুর করেন নাই, আমার লক্ষ্য অপরাধ ক্ষমা করিয়াছেন। এত ভালোবাসা আমার পিতামাতায় কখনো বাসেন নাই। ইহা কবিত্ব নহে, অতিরঞ্জিত নহে, ইহা কঠোর সত্য এবং তাহার শিষ্য মাত্রেই জানে। বিপদে প্রলোভনে ভগবান রক্ষা করো বলিয়া কাঁদিয়া সারা হইয়াছি, কেহই উত্তর দেয় নাই। কিন্তু এই অদ্ভুত মহাপুরুষ বা অবতার যাই হন না কেন, নিজে অন্তর্যামিত্ব গুণে আমার সকল বেদনা জানিয়া নিজে ডাকিয়া জোর করিয়া সকল অপহৃত করিয়াছেন। যদি আত্মা অবিনাশী হয়, যদি এখনও তিনি থাকেন, আমি বারংবার প্রার্থনা করি। এই যে ঠাকুরের কথা, কেন ঠাকুরকে তিনি বলছেন সর্বশ্রেষ্ঠ? কারণ বদ্ধ জীবের প্রতি এত ইন্টেন্স সিম্প্যাথি আর কারুর মধ্যে দেখিনি। এই বদ্ধ জীবের প্রতি তো কারুর সিম্প্যাথি নেই। যে মানুষের পদস্খলন ঘটেছে, যে মানুষ সমাজচ্যুত হয়েছে, যে মানুষ জীবনে ভুল করেছে, সংসার তাকে ক্ষমা করেনি। কারণ সংসারের অধিকাংশ মানুষ হচ্ছেন জাজমেন্টাল। ঠাকুর জাজমেন্টাল ছিলেন না, ঠাকুর অ্যানালিটিক্যাল ছিলেন। সোশিওলজির সবচেয়ে বড় কথা, ডোন্ট বি জাজমেন্টাল। আমরা জাজমেন্টালি হই সবসময়, ঠাকুর অ্যানালিটিক্যাল ছিলেন। না হলে তিনি গিরিশ ঘোষকে গ্রহণ করতেন না। সমাজ তো ত্যাগ করেছিল তাকে, তার অধিক মদ্যপানের অভ্যাসের জন্যে। ঠাকুর তার গুণটাকে আবিষ্কার করেছিলেন, যে বঙ্গরঙ্গমঞ্চের জনক, অসাধারণ নাটক লেখে তার ভেতরে যে ভক্তিভাব, সেটিকে ঠাকুর ফুটিয়ে তুলতে পেরেছিলেন। এবং যদি শ্রীরামকৃষ্ণ আশীর্বাদ না করতেন, তাহলে বঙ্গরঙ্গমঞ্চ তার নটগুরুকে পেত না। আমাদের দেশের বহু মানুষ আছেন যারা সোশিওলজিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে শ্রীরামকৃষ্ণকে দেখেন না, তারা এগুলো মানবেন না। বলতেন গিরিশের তো প্রতিভাই ছিল, গিরিশের যন্ত্রণা, গিরিশের হতাশা, গিরিশের কষ্ট শ্রীরামকৃষ্ণ গ্রহণ করেছিলেন। কীভাবে গ্রহণ করেছিলেন? তার কথা শুনে। মানুষ কষ্ট গ্রহণ করে কি করে? মন দিয়ে গিরিশের কথা শুনেছিলেন, এবং গিরিশের যে পরিবর্তন ঘটেছিল সেটি শ্রীরামকৃষ্ণের জন্যেই। তার সঙ্গে ঠাকুর ফচকেমি করেছেন, তিনি মদ্যপান ছাড়তে চেয়েছেন, ঠাকুর মদ্যপান ছাড়তে দেননি। এর কোনো দ্বিতীয় উদাহরণ পাবেন না। একটি যিনি মদ্যপান করেন, তিনি ছেড়ে দিতে চাইছেন, আরেকজন বলছেন না না তুমি খেও, এর দ্বিতীয় পাবেন না, এখনও পাবেন না, গোটা পৃথিবীতে পাবেন না। যদি কেউ বলে জানো তো আমি ঠিক করেছি আর মদ্যপান করব না, সঙ্গে সঙ্গে বলবে সবাই, আরে ভাই এই যা সিদ্ধান্ত নিয়েছো এর কোনো তুলনা হয় না। ঠাকুর বলছেন খাবে তো মাকে দিয়ে খাবে, এবং এমনভাবে খাবে যেন পা কখনো না টলে। এই যে কথা তিনি বলছেন, এ তো প্রশ্রয় দেওয়া। 1886 সালে চলে গেছেন, 1909 সালে গিরিশ মদ খাওয়া ছেড়েছেন। এই দীর্ঘ জীবনে তিনি মদ্যপান ছাড়েননি, কারণ গুরু তাকে ছাড়তে না বলেছিলেন। স্বামীজির কথা, বদ্ধ জীবের প্রতি এত ইন্টেন্স সিম্প্যাথি আর কারোর মধ্যে দেখিনি। ঠাকুর থিয়েটার দেখতে গিয়েছিলেন 1884 সালে 21শে সেপ্টেম্বর। তিনি চৈতন্যলীলা নাটক দেখতে স্টার থিয়েটারে যান। তিনি নাটক দেখেই চলে আসতে পারতেন, কিন্তু বিনোদিনীকে তিনি আশীর্বাদ করেছিলেন। বিনোদিনী বারবণিতার কন্যা ছিলেন, সমাজচ্যুত ছিলেন,
তখনকার দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংবাদপত্র যারা লিখেছিল যে চৈতন্যলীলার রিভিউ করার সময় হোল সোল ডিজলভস ইন হরি সংকীর্তন, তারা শেষে লিখেছিলেন দ্য ওম্যান হু অ্যাপিয়ার্ড অ্যাজ নিমাই ইন দ্য ড্রামা, উই শুড নট ফরগেট দ্যাট শি ইজ এ প্রস্টিটিউট। লেখা হয়েছিল, তাকে শ্রীরামকৃষ্ণ গ্রহণ করলেন এবং আশীর্বাদ করলেন, মা তোমার চৈতন্য হোক। এই যে গ্রহণের মধ্যে দিয়ে তিনি নারী সমাজ, যারা সমাজচ্যুত, তাদের সবাইকে আপন করে নিলেন এবং গুণীজন বর্জিত, গুণীজন নিন্দিত বঙ্গ রঙ্গমঞ্চকে তিনি গ্রহণ করেছেন। স্বামীজি তার জীবনে দেখেছেন যে কত সাধারণ মানুষ শ্রীরামকৃষ্ণের কাছে তারা সম্মান পেয়েছেন। শ্রীরামকৃষ্ণ একদিকে যেমন কেশবচন্দ্র সেন, দেবেন্দ্রনাথ ঠাকুর, বিজয়কৃষ্ণ গোস্বামী, শিবনাথ শাস্ত্রী, প্রতাপচন্দ্র মজুমদার প্রভৃতি ব্রাহ্ম নেতাদের আপন করে নিয়েছিলেন, যেমন যুবক শিষ্য নরেন, রাখাল, বাবুরাম, যোগেন, লাটু, কালী সবাইকে আপন করেছিলেন, যেমন গৃহী শিষ্য বলরাম বোস, সুরেন্দ্রনাথ মিত্র, দুর্গাচরণ নাগ, অদরলাল সেন তাদের গ্রহণ করেছিলেন। একইভাবে গ্রহণ করেছিলেন বৃন্দেজি এবং রসিক মাথুরকে। তিনি মনে রাখতে হবে তিনি রাসমণির মন্দিরের পূজারী ছিলেন, অতএব যদি রসিক মাথুরের সঙ্গে কথা না বলতেন কারুর কিচ্ছু এসে যেত না। মনে রাখতে হবে যে ওই সম্মান যদি আর কেউ পায় তার কিন্তু আর সাধারণ মানুষের থেকে দূরত্ব বেড়ে যায়, কারণ মানুষের ধর্মই হচ্ছে যখন সিঁড়ি দিয়ে সে ওপরে ওঠে তখন সে অতীতটাকে ভুলে যায়। শ্রীরামকৃষ্ণ মথুরমোহনের যেহেতু তিনি বাবা ছিলেন, তাই তখনকার দিনের সবচেয়ে ভালো পোশাক তিনি পরেছেন, পায়ে বার্নিশ করা চটি জুতো পরেছেন। তখনকার দিনে কাপ্তেনির প্রধান লক্ষণ হচ্ছে বার্নিশ করা চটি জুতো। একটা কালো চকচকে জুতো পরতে হবে এবং সেই জুতোর পেছনে একটা কোনা তোলা থাকবে, সেটা পায়ের মধ্যে ঢুকিয়ে দিলেই সেটা বিদ্যাসাগরী চটি হয়ে গেল, আবার টেনে নিলেই সেটা পামসু হয়ে গেল। ঠাকুর কিন্তু বার্নিশ করা চটি জুতো পরতেন, ঠাকুর লালপাত ধুতি পরতেন, ঠাকুর আলপাকার কোট পরতেন, ঠাকুর চাদর ছাড়া কোথাও যেতেন। এ তো বাবু কলকাতার একটা পোশাক, বাবু কলকাতা চাদর ছাড়া কেউ কোথাও যেত না। ঠাকুর বাইরে গেলে কিন্তু খুব পার্টিকুলার অ্যাবাউট হিজ ড্রেস, এবং কাবাব চিনি খেতেন। মথুরমোহন তাকে সব ব্যবস্থা করে দিয়েছিলেন, কিন্তু এই ব্যবস্থার মধ্যেও তিনি কখনো প্রাচীন ভারতবর্ষকে ভুলে যাননি। তিনি ভুলে যাননি তাদের যারা অত্যাচারিত, যারা নিপীড়িত, যাদের কেউ দেখার নেই। তাই বৃন্দে ঝিকে তিনি অত আপন করে নিয়েছিলেন। তাই দক্ষিণেশ্বর একজন বারবণিতার সঙ্গে মা শারদার পরিচয় করে বলেছিলেন, ইনি তোমার দক্ষিণেশ্বরের শাশুড়ি, এবং সেই ধারাকে নিয়ে গেছেন মা এবং স্বামীজি দুজনেই। শারদা মা তিনকড়ি তারাসুন্দরীর একদম অত্যন্ত আপনার মানুষ ছিলেন। স্বামীজির আপনারা জানেন ক্ষেত্রীর রাজদরবারে একজন গায়িকা গান গাইছিলেন, তিনি বাইজি, স্বামীজি উঠে গিয়েছিলেন, আবার ফিরে আসেন এবং ক্ষমা চেয়ে নিয়েছিলেন তার এই মানসিকতার জন্যে। এবং যখন ভারতবর্ষে ঘুরে বেরিয়েছেন এই সাধারণ মানুষকে গ্রহণ করেছেন। রামকৃষ্ণ ভাব আন্দোলনের মূল কথা হচ্ছে সাধারণ মানুষের মধ্যে তাদের যন্ত্রণাকে অনুভব করে সেটিকে প্রশমিত করার চেষ্টা করা। ক্রিস্টোফার ইশারুড স্বামী গম্ভীরানন্দের হিস্ট্রি অফ দি রামকৃষ্ণ মঠ অ্যান্ড মিশনের ভূমিকা লিখেছিলেন। সেই ভূমিকায় তিনি এই আন্দোলনটিকে সর্বশ্রেষ্ঠ ধর্ম আন্দোলন বলছেন। তার কারণ সাধারণ মানুষের যন্ত্রণা এটি অনুভব করার চেষ্টা করেছে। সাধারণ মানুষের যন্ত্রণা দার্শনিকভাবে অনুভব করতে হবে, আর কোনো দর্শন বলেনি ঠাকুরের আগে আধুনিক ভারতবর্ষে, কেউ বলেনি। কারণ সাহেবরা তো শিখিয়েছে যে বাবা তুমি চাকরি বাকরি করবে, বড় ম্যানশনে থাকবে, গঙ্গার ধারে সেই ম্যানশন তৈরি হবে, তুমি সাহেবদের সঙ্গে ওঠা বসা করবে, বাড়ির সামনে একটা সিংহ থাকবে এবং সেই তুমি রাতারাতি সাহেবই হয়ে যাবে। মেকলে বলেছিলেন যে আমরা নতুন শ্রেণী তৈরি করব, যারা আমাদের সঙ্গে যাদের উপর আমরা অত্যাচার চালাই তাদের যোগসূত্রের কাজ করবে। তারা দেখতে হবে ভারতীয়দের মতন, কিন্তু চিন্তায় চেতনায় কথায় বার্তায় হবে ইংরেজ। সেটি ছিল 1835 সাল। আর 1836 সালে একজন জন্মালেন পৃথিবীতে যিনি ভারতবর্ষকে তুলে ধরবেন।
যিনি ভারতবর্ষের অতীতকে আবিষ্কার করবেন, তার ভালো কী কী রয়েছে। এই যে স্বামীজি বলছেন, যদি এমন কোনো দেশ গড়া যায় যাতে ব্রাহ্মণের জ্ঞান, ক্ষত্রিয়ের ক্ষমতা, বৈশ্যের প্রসারণ ক্ষমতা এবং শূদ্রের সাম্যের আদর্শ বজায় থাকে, অথচ দোষগুলো থাকবে না, সেটাই আদর্শ দেশ। এই যে গুণ, সব কিছুর মধ্যে গুণ খুঁজে বের করা। গিরিশচন্দ্র সম্বন্ধে একবার ঠাকুর জিজ্ঞেস করলেন অশ্বিনী কুমার দত্তকে, বিখ্যাত শিক্ষাবিদ বরিশালের, যে তুমি গিরিশকে চেনো? বলে, না চিনি না, তবে শুনেছি তিনি ঘটি ঘটি মদ খান। ঠাকুর শুনেই বলছেন, তুমি না মাস্টার? অর্থাৎ তুমি তো মানুষের ইতিবাচক দিকটা দেখবে, তুমি তা না দেখে একটা মানুষের শুধু ঘটি ঘটি মদ খান সেটাই দেখলে। তিনি যে রচনা করেছেন, তিনি যেভাবে বঙ্গ রঙ্গমঞ্চ আগলে রয়েছেন, যিনি যেভাবে নতুন নতুন পথ দেখাচ্ছেন, প্রফুল্লর মধ্যে দিয়ে, চৈতন্যের মধ্যে দিয়ে, জনার মধ্যে দিয়ে, বিল্লমঙ্গলের মধ্যে দিয়ে, তুমি সেটাকে দেখলে না? এই যে শ্রীরামকৃষ্ণের গুণ, তাই জন্য স্বামীজি বলছেন, বদ্ধ জীবের প্রতি এত ইন্টেন্স সিম্প্যাথি আর কারুর মধ্যে দেখিনি। এবং সেখানে তিনি বলছেন যে জীবদ্দশায় তিনি আমার কখনো প্রার্থনা গড়মঞ্জুর করেন নাই, আমার লক্ষ্য অপরাধ ক্ষমা করিয়াছেন। নরেনের প্রতি ঠাকুরের যে বিশেষ ভালোবাসা, সেটি আমরা বারবার পাই। তিনি যখন নরেনের সম্বন্ধে কথা বলছেন, তখন বলছেন যে রাঙা চোখো রুই, তখন বলছেন আমার শ্বশুর ঘর, তখন বলছেন পুকুরের মধ্যে হালদার পুকুর, তখন বলছেন যে মানে সব শ্রেষ্ঠটা হচ্ছে নরেন, সুপারলেটিভটা হচ্ছে নরেন। এবং একদিন রয়েছেন তিনি, বারবার তিনি পাঠাচ্ছেন সবাইকে যে এই নরেন এলো কি না, কেন আসছে না দেখার জন্যে। রাধাকান্ত দেবের ভাই সেখানে উপস্থিত ছিলেন, বলেন, মশাই ব্যাপারটা কি বলুন তো, আপনি বারবার নরেন এলো কিনা ব্যস্ত হয়ে পড়ছেন, আর আমরা কি সব বানের জলে ভেসে এসেছি? এই যে নরেনের প্রতি বিশেষ টান, কারণ কি? কারণ প্রথম দিন ঠাকুর বুঝেছিলেন যে ইনি হবেন ঠাকুরের ইনস্ট্রুমেন্ট, আন্তর্জাতিক ক্ষেত্রে পৌঁছাতে হবে। তো তাই প্রথম কথা বলছেন নরেন সম্বন্ধে, অসাধারণ কথা, তার মন্তব্য ভাববার মতন। পশ্চিমের জালনা দিয়ে সে এসেছিল, দেখলাম সমুখ ঠেলা চোখ, মাথায় সিঁটিপাটি করা চুল, ভেতরটা গামছা নিংড়ানোর মতো করে নিংড়াচ্ছে। আমি মাকে বললাম, কলকাতার মতো তমগুণী জায়গায় এসত্যগুণী ছেলে কি করে থাকে? সেকেন্ড সিটি আফটার লন্ডন, সেই সমাজ যেখানে বড় বড় ম্যানশন তৈরি হয়েছে। এই কয়েকদিন আগে গেছিলাম উত্তর কলকাতার গঙ্গার ধারে যদু মল্লিকের বাড়ি, মনমথনাথ ঘোষের বাড়ি, খেলাত ঘোষের বাড়ি, এসব বিশাল বিশাল বাড়ি গঙ্গার ধারে। এবং পরাধীন ভারতের রাজধানী, বলা হচ্ছে লন্ডনের পরে দ্বিতীয় গুরুত্বপূর্ণ শহর, তাকে ঠাকুর বলছেন কলকাতার মতো তমগুণী জায়গায় এসত্যগুণী ছেলে কী করে থাকে? কারণ তিনি কলকাতার সেই যে ঊনবিংশ শতাব্দীর কদর্য কলকাতা, সেই কলকাতা থেকে দেখেছিলেন। অসাধারণ চোখ ছিল তার, যখন কোনো জিনিস দেখতেন তখন মানুষের অন্তরটা দেখতে পেতেন। প্রতাপচন্দ্র মজুমদার ঠাকুর সম্বন্ধে বলছেন, তিনি যখন গভীরভাবে কারুর দিকে তাকাতেন, একটা সবুজ আলো তার চোখ দিয়ে বেরোতো, এবং যে একবার সে আলো দেখেছে সে আর তাকে ভুলে থাকতে পারতো না। মহেন্দ্রনাথ তার সম্বন্ধে বলছেন যে তিনি চলে গেলেন, রামচন্দ্র দত্তের বাড়ি থেকে এসেছিলেন, চলে যাওয়ার 3 দিন পরে যারা উপস্থিত ছিলেন, যখন শ্রীরামকৃষ্ণ সেখানে কথা বলেছেন, 3 দিন তার ভাবে বিভোর হয়েছিলেন এবং পারস্পরিক ভালোবাসা আরও দৃঢ় হয়েছিল। শ্রীরামকৃষ্ণ মানেই একটা অদ্ভুত ভালোবাসা, অদ্ভুত আনন্দ। রবীন্দ্রনাথ তার সম্বন্ধে বলেছেন, তার জন্ম শতবর্ষে বহু সাধকের বহু সাধনার ধারা, ধ্যানে তোমায় মিলিত হয়েছে তারা, তোমার জীবনে অসীমের লীলাপথে, নতুন তীর্থ রূপ নিল এ জগতে, দেশ বিদেশের প্রণাম আনিল টানি, সেথায় আমার প্রণতি দিলাম আমি। এইভাবে ঠাকুরকে তিনি তার প্রণাম জানিয়েছেন। এবং শ্রীরামকৃষ্ণ ভারতবর্ষের এক ব্যতিক্রম, লাভ পার্সনিফাইড, কী করে মানুষকে সম্মান দিতে হয়, ভালোবাসা দিতে হয় তিনি দেখিয়েছিলেন। সাহেবরা অন্যভাবে ঠাকুরকে দেখেছিল। যখন সিডিশন কমিটির রিপোর্ট তৈরি করলো, প্রথম নামটি হচ্ছে বেঙ্গল চ্যাপ্টারে গদাধর চট্টোপাধ্যায় অ্যালিয়াস শ্রীরামকৃষ্ণ, এবং বলছেন এই মানুষটি মানুষকে শ্রদ্ধার কথা শেখাচ্ছেন, ভালোবাসার কথা শেখাচ্ছেন। অতএব এই যে বিপ্লব আন্দোলন শুরু হয়েছে, তিনি হচ্ছেন সেই বিপ্লব আন্দোলনের একজন বড় পৃষ্ঠপোষক। তাই সাহেবরা বলছে যে এই লোকটি ভয়ঙ্কর লোক,
স্যার চার্লস টেগার্ট তখন কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার, তিনি 1904 সালে একটা ফতোয়া জারি করলেন, অ্যারেস্ট গদাধর চট্টোপাধ্যায় অ্যালিয়াস শ্রীরামকৃষ্ণ। পুলিশ রিপোর্টে রামকৃষ্ণ মিশন ল্যাডনিমোহন রায়চৌধুরীর বইয়ে এই ওয়ারেন্টের কথাটি বলা আছে। ভয় পেয়েছিলেন সকলে, কারণ মানুষটি ভালোবাসা শেখাচ্ছেন। স্বামীজি বলছেন জীবদ্দশায় তিনি কখনো আমার প্রার্থনা গড়মঞ্জুর করেন নাই। এটি ছোট ঘটনা দিয়ে আজকে বলা শেষ করব। স্বামীজি একবার মাঝখানে চিতিপাটি করা চুল তো চুনোট করা ধুতি পরে এবং বেনিয়ান পরে ঠাকুরের কাছে গেছেন দক্ষিণেশ্বরে। যেতেই ঠাকুর মাথার চুলগুলোকে নাড়িয়ে দিয়ে বলেছেন, এত বাবু সেজে আসবি না। সঙ্গে সঙ্গে বলছেন, স্বামীজি বলছেন, আপনিও তো কম বাবু নন, আপনি বার্নিশ করা চটি জুতো পরেন, মেলোস্কিমের রাপার গায়ে দেন, আলপাকার কোট পরেন, তুলোর বিছনায় শোন এবং দাড়ি কাটেন রোজ, মাছ ভাত খান, আপনি কম বাবু নাকি? ঠাকুর হেসে বলেছিলেন, যা সাধনা করেছি তার তিলমাত্র যদি করতে পারিস তবে খাটের ওপর দুটো গদি দিয়ে শোয়ার ব্যবস্থা করব। তারপর তো এই কথা এই দিনই শেষ হয়ে গেল। তারপর স্বামী ঠাকুর একদিন চলে গেলেন, স্বামীজি দেশ ঘুরলেন, তারপর বিদেশে গেলেন। যখন স্বামীজি দ্বিতীয়বার বিদেশ থেকে ফেরেন তখন আমেরিকানরা একটি বিরাট খাট পাঠায়, যেটি স্বামীজির ঘরে এখনও বেলুড় মঠে রাখা আছে, স্প্রিংয়ের খাট, এবং সেই খাটে দুটো গদি দেওয়া। অতএব স্বামীজিকে শ্রীরামকৃষ্ণ সবসময় ধরে রেখেছেন, আগলে রেখেছেন, কারণ শ্রীরামকৃষ্ণ জানতেন নরেন্দ্রনাথ পৃথিবীর সম্রাট, মানুষের মনের পরিবর্তন ঘটাবেন, এবং মানুষের পরিবর্তন ঘটালেই মানুষ দেবতায় রূপান্তরিত হবে। ঠাকুর বিশ্বাস করছেন মানুষ হচ্ছেন দেবতা, মানুষ কোনো খণ্ডিত ব্যক্তিত্ব নন। একটি বিখ্যাত বক্তৃতায় অমলেশ ত্রিপাঠী বলেছিলেন, কার্ল মার্কস বলেছেন যে ম্যান ইজ অ্যান ইকোনমিক অ্যানিমাল, মানুষ অর্থনৈতিক জীব। অ্যারিস্টটল বলেছিলেন ম্যান ইজ এ পলিটিক্যাল অ্যানিমাল, মানুষ রাজনৈতিক জীব। ফ্রয়েড বলেছিলেন ম্যান ইজ এ সেক্সুয়াল অ্যানিমাল, মানুষ জৈবী তাড়নায় তাড়িত। রামকৃষ্ণ বললেন মানুষ হচ্ছে ভগবান। এর থেকে বড় কথা আর হতে পারে না। আজকে এইখানে শেষ করছি, আবার পরের দিন আরেকটি চিঠি নিয়ে আলোচনা করব। প্রাণারাম 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 প্রাণারাম, কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম। প্রাণারাম 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 প্রাণারাম।